লিবিয়ায় নৌকাডুবিতে নিহত 10 জনই মাদারীপুরের রাজৌরের। দালালের প্রলোভনে পড়ে রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধে নিহত বাংলাদেশি যুবক। এবং বাণী অর্চনায় মুখর স্কুল কলেজ প্রাঙ্গণ। এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়া শিমু। শুনছিলেন আকিজ বসে গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো। এবারে জানাবো বিস্তারিত। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় লিবিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া 23 জনের মধ্যে 10 জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি মাদারীপুরের রাজৌরে। এই সংবাদ আসার পর এলাকায় শোকের ছায়া। মাদারীপুর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি জহিরুল ইসলাম খান। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় লিবিয়া উপকূলে যে লাশ ভেসে উঠেছিল সেই 23 মরদেহের মধ্যে মাদারীপুরের যে ইতিমধ্যে 10 জনের পরিচয় পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এবং যে বিষয়টি আমরা জেনেছি যে স্থানীয়ভাবে যারা মাদারীপুরে যারা আছে তারা লিবিয়ার কনসুলেটর বা লিবিয়ার ওখানে যে এম্বাসি আছে সেখান থেকে যোগাযোগ করে জানতে পেরেছিল যে লাশগুলোকে দাফন করা হয়েছে তাদেরকে পরিচয় নিশ্চিত হওয়ার আগে দাফন করা হয়েছে। তবে দালালদের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছে এখানে স্বজনরা যে তাদের যে অভিবাসন প্রত্যাশী যুবকরা যারা ইতালির উদ্দেশ্যে ছিল তারা নৌকাডুবিতে মারা গেছে। এবং 10 জনের খবর পাওয়ার পরে এইসব নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এবং যার পরিবারই খবর আসছে, বিশেষ করে মাদারীপুরের রাজৌর উপজেলার বিভিন্ন গ্রামে এই 10 জনের যে পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এবং তাদের পরিবারে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। এবং যে বিষয়টি যে আসলেই নিশ্চিত কিনা, যেহেতু ওখানের যে দূতাবাসগুলো তাদেরকে নিশ্চিত করেনি এবং যেহেতু লাশগুলো দাফন করা হয়েছে সেহেতু এই নিশ্চিতর বিষয়টি এখন প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে এবং সেই সমস্ত বিষয়ে আমরা পরবর্তী খবরগুলোতে বিস্তারিত জানিয়ে দিতে পারবো। তবে একটি বিষয় যে এখানে মাদারীপুরে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইতালি যায় এবং সেখানে কিন্তু মাঝে মাঝে এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং এই নিহত সংখ্যার মধ্যে কিন্তু প্রায় সময় মাদারীপুরের মানুষজন থাকে। এবং সেই পরিস্থিতি কিন্তু আজকের এই তথ্য যে এসেছে 10 জনের মৃত্যুর খবর প্রাথমিকভাবে জানা গেছে, সেই তথ্যই কিন্তু এই পর্যন্ত আমরা জেনেছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন নাটোরের হুমায়ুন কবির। ভাগ্য ফেরাতে দুলাভাইয়ের সাথে রাশিয়া গিয়েছিলেন হুমায়ুন। তাদের বাধ্য করা হয় যুদ্ধে যেতে। সেখানে ড্রোন হামলায় নিহত হন হুমায়ুন। সে সংবাদে তার বাড়িতে চলছে শোকের মাতম। নাটোর প্রতিনিধি বোরহানুদ্দিন বনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবেই বারে বারে বাড়িতে ফোন করে স্বজনদের জানিয়েছেন হুমায়ুন কবিরের দুলাভাই রহমত। তারা ভালো নেই, যুদ্ধ করার কিছুই জানেন না তারা, অথচ তাদের যুদ্ধে যেতে বাধ্য করা হয়েছে। নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের মৃত মোহসেন আলীর ছেলে হুমায়ুন কবির ও জামাতা রহমত আলী গত বছরের 28 অক্টোবর ঢাকার ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমান। রাশিয়ায় চাকরির প্রলোভন দেয়া হয়েছিল তাদের, অথচ তাদের বাধ্য করা হয় রাশিয়া ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধে অংশ নিতে। 26 জানুয়ারি ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হন হুমায়ুন কবির। আমার স্বামীর লাশটা যাতে আমরা দেশে ফেরত পাই, যে দালালরা আমাদের স্বামীকে নিয়ে যে বিক্রি করে দিচ্ছে তাদের যেন কঠিন শাস্তি হয়। 1 বছরের মেয়ে প্রীতিকে নিয়ে শোকে স্তব্ধ স্ত্রী। মাতম থামছে না পরিবারে। ছেলের মরদেহটা দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুতি জানিয়েছেন মা। আমি সরকারের কাছে চাই আমার ছেলের লাশ আর আমার জামাই জীবিত হিসেবে যাতে আমি দেশের বাড়ি চাই। ভাগ্য ফেরাতে দালাল চক্রের মাধ্যমে হুমায়ুনের সাথে রাশিয়ায় গিয়েছিলেন তার দুলাভাই রহমত আলী। রহমত কি বেঁচে ফিরবেন? স্বজনদের মাঝে এখন সেই উৎকণ্ঠা। তাদেরকে কুকের ভিসা দেওয়ার কথা, রান্না বান্না কাজ অথবা ক্লিন কাজ দেওয়ার কথা বলে তাদেরকে ভোলায় ভোলায় মনে করেন যে যুদ্ধ ক্ষেত্রে পাঠাইছে। মৃতদেহটা আমাদের দেশে নিয়ে আসা যায় এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং যে জামাইটা আছে তাকেও কিভাবে দেশে ফেরানো যায়।
হুমায়ুন কবিরের মরদেহ এবং রহমত আলীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার আবেদন পরিবারের। চাকরির মিথ্যা প্রলোভন দিয়ে রাশিয়া পাঠানো দালাল চক্রের বিচার দাবি করছেন তারা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ন্যূনতম সংস্কারের জন্য ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করা উচিত বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে ফেনীর পরশুরামের বল্লা মুখা বাঁধ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, আমরা চাই সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি হোক। সামনে এমন একটি নির্বাচন হওয়া প্রয়োজন যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। চিন্তার ভিন্নতা থাকতেই পারে, কিন্তু আমরা যেটা মনে করি যে এমন একটা নির্বাচন এই জাতির পাওয়া প্রয়োজন যে নির্বাচনে আসলে স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে। ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। দেশের খবর নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আমন্ত্রণ দেশের খবরে। বিশ্ববিদ্যালয়ে করা চলমান আন্দোলনে তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে রেল লাইন অবরোধ করেছেন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান অপু। অপু, রেল লাইন ব্লক করার কারণে আসলে কি ধরনের সমস্যা হচ্ছে এবং সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি আমাদের? রেল অবরোধ যেটা বলা যায়, অর্থাৎ রেল ক্রসিং এ অবরোধ করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তারা এখনো মহাখালী রেল ক্রসিং এর উপরেই অবস্থান করছেন। তিতুমির কলেজ থেকে ঠিক 3টার দিকে তারা তিতুমির কলেজ গেটের সামনেই সকাল 11টার পর থেকে অবস্থান নেয়। আজকে তারা বলেছিল যে দুপুর থেকে বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত ব্যারিকেড করবে, নর্থ সিটির অবরোধ বা শাটডাউন করে রাখবে। তারপরেও তারা দুপুর 3টা পর্যন্ত তিতুমির কলেজের সামনে অবস্থান নেয় এবং পরে আস্তে আস্তে 3টার পরে মহাখালীর দিকে মিছিল নিয়ে আগায়। আমতলী মোড়ে পুলিশ তাদের বিপরীত দিকে যেতে বাধা দেয়। তখন তারা মহাখালী রেল ক্রসিংয়ের দিকে হেঁটে আসে এবং মহাখালী রেল ক্রসিংয়ে এসে ঠিক 3:35 তারা যখন শুয়ে পড়ে, ঠিক তখনই কিন্তু কমলাপুর হয়ে তেজগাঁও রেল স্টেশন হয়ে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস এই রেল ক্রসিং পার হওয়ার জন্য আসছিল। এই ট্রেন আসার হুইসেলের শব্দ পেয়ে গেটম্যানরা তাৎক্ষণিকভাবে দুই পাশে গেট বন্ধও করে দেয়। তখন তিতুমির কলেজের শিক্ষার্থীরা রেল লাইনের উপর শুয়ে ছিল, অর্থাৎ একটা ভয়াবহ অবস্থা হতে যাচ্ছে এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছিল। শিক্ষার্থীদের কয়েকজন তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে লাল পতাকা, লাল ঝান্ডাও ছিল, সেটি নিয়ে তারা দৌড় দেয় এবং দৌড় দিয়ে ট্রেনটার কাছাকাছি যায়। কাছাকাছি যেয়ে তারা ট্রেনটাকে না মাত্র 100 থেকে 150 গজ দূরে এসে উপকূল এক্সপ্রেস থেমে যায় নোয়াখালী গামী। এইখানে রেল ক্রসিং থেকে ঠিক 150 গজ পেছনেই আসলে ট্রেনটি থামাতে পারে চালক এবং প্রায় 10 মিনিট ট্রেনটি থেমে থাকে। তারপর ট্রেনটিকে ব্যাক করিয়ে তেজগাঁও স্টেশনে নিয়ে যাওয়া হয়। শিক্ষার্থীরা এখনও রেল ক্রসিংয়ে আছেন। তাদের যে দাবি, গত 5 দিন ধরে তারা আন্দোলন করছেন, তাদের 11 জন অনশন করছেন। এর মধ্যে গতকালকে একজন অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, আজকে 2 জন অনশনকারী হাসপাতালে ভর্তি হয়েছে। 8 জন অনশনকারী এখনও এখানে অনশন করছেন, 3 জন হাসপাতালে। আজকে রাত 10টা পর্যন্ত তাদের এই অবরোধ করার কথা। শুরু হয়েছে 3:30টা নাগাদ রেল ক্রসিংটা অবরোধ। এটা এখন কতক্ষণ তারা এখানে আজকে থাকবেন এটি দেখার বিষয়, তবে রাত 10টা পর্যন্ত তাদের ঘোষণা আছে। শিমু, ধন্যবাদ অপু আপনাকে। দর্শক, মহাখালীতে রেল লাইন অবরোধ করে রেখেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে সর্বশেষ আমাদের জানাচ্ছিলেন সহকর্মী আশিকুর রহমান অপু। খুলনায় শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। এবার মেলার রং, প্রতিপাদ্য আর দৃশ্যপটেও এসেছে পরিবর্তন। বইমেলায় আসতে শুরু করেছেন বইপ্রেমীরা। খুলনা বইমেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আমাদের জানাবেন খুলনার বইমেলা কেমন জমে উঠেছে এবং আসলে সেখানে যারা পাঠক রয়েছেন তাদের ভিড় কেমন?
শিমু, ধন্যবাদ আপনাকে। দেখুন, বাঙালির প্রাণের মেলায় কিন্তু অমর একুশে বই মেলা, এই বই মেলা ঢাকার সঙ্গেই শুরু হয়েছে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই মেলা চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলা কিন্তু প্রথম দিন থেকেই জমে উঠতে শুরু করেছে। আমরা দেখেছি যে তরুণরাই কিন্তু এবারে একটু মেলায় বেশি আসছে, আর তরুণদেরও কিন্তু বই যে সেটি হচ্ছে তরুণদের রাজনৈতিক বইয়ের প্রতি একটু ঝোঁক বেশি। গত 2 দিন আমি এই বই মেলায় এসে যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে এবার এই অমর একুশে বই মেলায় যেই তরুণরা আসছে তারা কিন্তু রাজনৈতিক যে বইগুলো রয়েছে সেগুলো খুঁজে খুঁজে তারা কিনছে। আপনাকে জানিয়ে রাখি যে খুলনার অমর একুশে বই মেলায় মোট 100টি স্টল রয়েছে, এর মধ্যে 85টি বইয়ের এবং এবার 15টি রয়েছে অন্যান্য স্টল, অর্থাৎ খাবার সহ বিভিন্ন প্রসাধনী। আর আমি যারা এখানে এই বই মেলায় বিভিন্ন স্টল অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম এবং এই খুলনার যে স্টলগুলো রয়েছে, স্টল মালিকরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছে। তারা বলছেন যে গত বছরের বই মেলার থেকে এবছর এই বই মেলা কিন্তু বেশি বেচা বিক্রি হচ্ছে এবং আরও যেহেতু আজ মেলার 3য় দিন চলছে, বাকি সময়টা বই কিন্তু আরও বিক্রি বাড়বে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনা বই মেলা থেকে শিমু বই মেলার সর্বশেষ খবর। ধন্যবাদ অসীম আপনাকে। দর্শক, খুলনা বইমেলা থেকে আমাদের বইমেলার বিস্তারিত জানাচ্ছিলেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। দেশের খবরের সময় হলো আরো একটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। এবারে বাংলা লিংকের সৌজন্যে বইমেলার খবর জানাবো। অমর একুশে বইমেলার 3য় দিন আজ সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ, তার সঙ্গে যুক্ত হচ্ছি। সাদিয়া, এর আগে আমরা জেনেছিলাম যে পাঠক সমাগম একটু কম এবং আমরা আশা করছিলাম যে বিকেল নাগাদ আসলে পাঠক সমাগম বাড়বে। তো এখন আসলে পাঠক সমাগম কেমন এবং কোন ধরনের বইয়ের প্রতি তাদের আগ্রহ বেশি? শিমু, পাঠক সমাগম বেলা 3টার তুলনায় কিছুটা বেড়েছে, কিছুটা বলা যায়, কারণ আমরা আপনাকে যখন বলছিলাম 3টায় যে সেই সময় কেবল মেলার প্রাঙ্গণ খুলছিল, অর্থাৎ মেলা শুরু হচ্ছিল। এখন অনেকটা সময় পেরিয়েছে এবং এখন পাঠক সমাগম অনেকটাই বেড়েছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পাঠকদের ভিড় আজকে তুলনামূলক বেশি। যারা সনাতন ধর্মাবলম্বী তারা বিশেষ করে আমরা মেলা প্রাঙ্গণে তাদের উপস্থিতি লক্ষ্য করেছি, বিশেষ করে তাদের আজকে পূজা উপলক্ষে তাদের আজকে তারা অনেকে বের হয়েছেন, ঘুরতে বেরিয়েছেন কিংবা মেলায় আসার উদ্দেশ্য নিয়েই বের হয়েছেন, তাদের সমাগম অনেকটাই বেশি এবং সে কারণে মেলায় আসছে অনেকটা ভিড় বেশি। এবং আমরা দেখতে পাচ্ছি যে নতুন বই যেগুলো আসছে সেগুলোর প্রতি তো আগ্রহ আছে, একই সাথে পুরনো বই যারা বিশেষ করে একই ধরনের পাঠক যারা রয়েছেন, অর্থাৎ বিশেষ করে যারা সবসময় পুরনো লেখকদের বইগুলো পড়তে পছন্দ করে, তাদের ভিড়, যারা সবসময় পুরনো লেখকদের বইগুলো পড়তে পছন্দ করে তাদের ভিড় কিন্তু যেসব পুরনো প্রকাশনী রয়েছে সেই প্রকাশনীগুলোতে রয়েছে। একই সাথে নতুন বইয়ের প্রতিও মানুষের আগ্রহ। জানেন তো শিশু যারা রয়েছে শিশুদের উপস্থিতিও তুলনামূলক আজকে বেশি এবং তারা তাদের পছন্দের বই কিনছেন। আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে যে শিশুতোষ বইগুলোর প্রতিও তাদের আগ্রহ রয়েছে, বিশেষ করে গল্পের বই কিংবা ছোট ছোট গল্প উপন্যাসের বইগুলো তারা বারবার দেখছিলেন। এবং শুরুর দিকে মেলায় যারা আসেন তারা প্রথমে একটু দেখার চেষ্টা করেন যে কী ধরনের বই আসছে, কেমন বই কেনা যায়, দামটা কেমন থাকে, সেগুলো নিয়ে একটু যাচাই করেন এবং পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পাই যে মেলার মাঝামাঝির সময় আসতে আসতে আমরা দেখতে পাই যে মেলার প্রাঙ্গণে যারা মূলত ক্রেতা তাদের উপস্থিতি বেশি থাকে এবং শেষ দিকটাতে ক্রেতা সমাগম বেশি থাকে এবং বিক্রিও অনেক বেশি হয়। এবং আজকের যে উপস্থিতি সেটি বলে দেয় যে আজকে মোটামুটি বিক্রিও ভালো হবে, কারণ যেহেতু ক্রেতারা বলা যায় যে আজকে তুলনামূলকভাবে সপ্তাহের শুরু দিকে হলেও তারা বইমেলা প্রাঙ্গণে আসছেন এবং তারা বোঝার চেষ্টা করছেন কী ধরনের বই কেনা যায়। শিমু।
দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে মেলার তৃতীয় দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদি আফরোজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিজ বসের গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার। লিবিয়ায় নৌকাডুবিতে নিহত 10 জনই মাদারীপুরের রাজৌরের। দালালের প্রলোভনে পড়ে রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধে নিহত বাংলাদেশি যুবক। এবং বাণী অর্চনায় মুখর স্কুল কলেজ প্রাঙ্গণ। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ।